স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রমনায় বোমা হামলা মামলায় সাজা কমিয়ে 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। এনবিআর নিয়ে যে নতুন অধ্যাদেশ তাতে সবার স্বার্থ সংরক্ষিত আছে, মন্তব্য অর্থ উপদেষ্টার। করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, দাবি বিএনপি নেতাদের। এবারে বিস্তারিত। ঘটনার 2 যুগ পর রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় দিল হাইকোর্ট। রায়ে 2 আসামির যাবজ্জীবন আর 9 আসামির 10 বছর করে সাজা দিয়েছে আদালত। বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ বলছে আইন অনুযায়ী নয়, নৈতিক সাজা দেওয়া হয়েছে, তাই আপিল করবেন তারাও। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে 9 জন সহ 10 জন মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মামলার অন্যতম আসামি মুফতি হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে, আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাওলানা আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন, কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। হাইকোর্ট ডিভিশনের এই রায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটেল করবে তার উপর নির্ভর করবে পরবর্তীতে তারা জেলে যাবে কিনা। তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাজা খাটা শেষ, জেলে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। মামলার 11 আসামির মধ্যে 1 জন পলাতক, বাকি 10 জন কারাগারে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতের আপিলের ফের শুনানি কাল মঙ্গলবার। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বিচারপতিরা এ আদেশ দেন। জামায়াতের আইনজীবীরা জানান, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল উপমহাদেশের ইতিহাসে প্রথম। যে প্রক্রিয়ায় হাইকোর্টে নিবন্ধন বাতিল হয়েছে সেটি ঠিক হয়নি। রাজনৈতিকভাবে হেয় করতেই এমনটা করা হয়েছিল বলে দাবি করেন তারা। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। যারা এই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর শুনানি হয়। এর আগে মমতাজকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত বছর জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানাধীন হকার সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মানিকগঞ্জ 2 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতাজ বেগম।
তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে হেরে যান তিনি। এর আগে 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এ সঙ্গীত শিল্পী। আর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। দেশ জুড়ে বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় 17 মে নির্ধারণ করেছে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। এ সময় মামলার 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। মামলার মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 8 বছরের শিশুটি। যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী 17 মে 2025 এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ে যে নতুন অধ্যাদেশ করা হয়েছে সেখানে সবার স্বার্থ সংরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, এবার বিরাট একটা ঘাটতি নিয়ে বাজেট করা হবে না, বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে ধার করে ঘাটতি করা হবে না। তিনি বলেন, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে সরকার বাজেট দেবে না। এর আগে সোমবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে 2 ভাগে বিভক্ত করে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ সৃষ্টি করা হয়েছে। এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, তো এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করবো, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করবো না। বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করবো না। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। এ নিয়ে দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো অন্ধকারে আছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তারা আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না। মৌলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আমাদের পানির প্রাপ্যতা কমে গিয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। হাফিজ উদ্দিন অভিযোগ করেন, মানবিক করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রেখেছে সরকার। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? কি স্বার্থে, কার স্বার্থে? নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
জাতীয় পরিচয়পত্র এনআইডির সার্ভারে লগ ইন জটিলতার কারণে সেবা আপাতত বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে না পারায় বিভিন্ন সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মঙ্গলবার এ তথ্য জানান এনআইডি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসার কারণে কর্মকর্তারা সার্ভারে লগ ইন করতে পারছেন না। এতে অনলাইন ভিত্তিক সেবা আপাতত বিঘ্নিত হচ্ছে। সমস্যার সমাধানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,37,274 জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আরও প্রায় 63 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন 1-এর নিচে চলমান প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচির মধ্য দিয়ে তারা আমরণ অনশন শুরু করেন। শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ না করে দাবি মেনে না নিয়ে উল্টো মামলা ও জিডি করেছেন। দ্রুত এক দফা দাবি বাস্তবায়নের কথা জানান শিক্ষার্থীরা, না হয় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আন্তর্জাতিক গাজা ভূখণ্ডে খান ইউনিসের নাসের মেডিকেলে হামলা চালিয়ে এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সোমবার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 39 জন ফিলিস্তিনি নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইসরায়েলের হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাসান এসলাই নামে এক সাংবাদিকের মৃত্যু হয়। এতে করে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট 215 জন সাংবাদিক প্রাণ হারালেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন ইসরায়েলি জিম্মি সৈন্যকে হামাস মুক্তি দেওয়ার পর যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে মধ্যস্থতাকারী পাঠাবেন তিনি। ভারত পাকিস্তান সংঘাত থামায় আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। 2 দিন পিছিয়ে 27 মে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। দ্বিতীয়টি হবে 30 মে। প্রথম 2 ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের 3টি টি-20 যথাক্রমে 1, 3 ও 5 জুন। ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত 8টায়। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-20 দ্বিতীয় আসর। প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সেরাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে গেলবার চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। 5 দলের সেই টুর্নামেন্টে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা ঘরে তোলে তারা। বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্স এলিমিনেটর পর্ব থেকে বিদায় নেয়। তবে জিএসএলে তাদের পূর্বের সাফল্যের কারণেই সরাসরি আমন্ত্রণ পেয়েছে দলটি। তবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জিএসএল কর্তৃপক্ষ। আগামী 10 থেকে 18 জুলাই পর্যন্ত গায়ানার মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রমনায় বোমা হামলা মামলায় সাজা কমিয়ে 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। এনবিআর নিয়ে যে নতুন অধ্যাদেশ তাতে সবার স্বার্থ সংরক্ষিত আছে, মন্তব্য অর্থ উপদেষ্টার। করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, দাবি বিএনপি নেতাদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।